বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত। স্বাধীনতার এত বছর পরে বাংলাদেশের ছাত্ররা কেন আজ এমন নির্মম আন্দোলন করছে? কেন এত রক্ত ঝরছে? কেন প্রতিটা শহর আজ কারফিউ? কেন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে? কেন বিদেশি ছাত্ররা আজ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে? কেন এত মৃত্যু হচ্ছে? কেন প্রতিদিন এতগুলো মায়ের কোল খালি হচ্ছে? দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টা জেলাই আজ অগ্নিগর্ভ। কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন ঠেকাতে দেশের সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ বিমান পরিষেবা, বন্ধ রেল পরিষেবা, বন্ধ ইন্টারনেট। গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আসলে সূত্রপাত কোথায়? এর সূত্রপাত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণ আর ৫ লক্ষ মা বোনেদের সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিলেন। তারপর ধীরে ধীরে বাংলাদেশের সংবিধান ও আইন কানুন নতুনভাবে তৈরি হয়। তখন থেকে শুরু হয় কোটা সিস্টেম, অর্থাৎ পড়াশোনা ও চাকরিতে একটা কোটার প্রথা চালু হয়। মুক্তিযোদ্ধা পরিবারগুলি এবং তার ছেলেমেয়েরা তখন থেকে চাকরিতে 30% কোটা পেয়ে আসছে। দেশ ভাগের পর বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটি অঙ্গরাজ্য। তাদের মাতৃভাষা বাংলা হলেও রাষ্ট্রভাষা ছিল কিন্তু উর্দু। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে একদল নিরস্ত্র ছাত্র ঢাকার রাস্তায় মিছিল বের করেছিল। কিন্তু তদানীন্তন অহংকারী পাকিস্তান সরকার তাদের দাবিকে নস্যাৎ করে নিরীহ ছাত্রদের ওপরে নির্বিচারে গুলি চালায়। ৫ জন নিরীহ নিরস্ত্র ছাত্র সেদিন গুলিতে ঝাঁঝরা হয়ে ঢাকার রাজপথে শহীদ হন। আর সেই দিন প্রথম ঢাকার রাজপথে একদল ছাত্র তাদের বন্ধুদের রক্তমাখা শরীরকে সামনে রেখে শপথ নেয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের। শুরু হয় বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই সময় বাংলাদেশের লক্ষ লক্ষ ফ্যামিলিতে স্বাধীন দেশের আনন্দের মাঝে লুকিয়েছিল প্রিয়জন হারানোর হাহাকার। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন মুক্তিযোদ্ধা পরিবারগুলি 30% সংরক্ষণ পাবে সরকারি চাকরিতে। বলাই বাহুল্য, তখন সেটা ছিল বাংলাদেশ পুনর্গঠনের একটি উল্লেখযোগ্য দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ। তখন থেকেই এই কোটায় চাকরি পেয়ে আসছে মুক্তিযোদ্ধারা বা তাদের ছেলেমেয়েরা, বর্তমানে তাদের নাতিপুতিরা। ১৯৭৫ সালে বাংলাদেশের ইতিহাস আরেকটি নতুন বাঁকের জন্ম দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সকল সদস্যদের প্রাণে মেরে ফেলা হয় একটি রাজনৈতিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তারপর থেকে বাংলাদেশের অভিধানে রাজাকার নামে আরেকটি নতুন শব্দ সংযোজিত হয়। যদিও এই রাজাকাররা মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী অর্থাৎ পাকিস্তানের হয়ে কাজ করেছিল। লক্ষ লক্ষ ভাই বোনেদের হত্যা এবং মা বোনেদের সম্ভ্রম ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোট চাকরির 30% কোটা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 10% মেয়েদের জন্য, 10% প্রতিটি জেলার জন্য, 5% পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য। তাহলে দেখা যাচ্ছে মোট চাকরির 56% আগে থেকে রিজার্ভ করা আছে, আর মাত্র 44% পড়ে আছে মেধাবী ছাত্রদের জন্য। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই সংরক্ষণ বন্ধ ছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে আবার এই সংরক্ষণ প্রথা চালু করেন। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে এই সংরক্ষণ বন্ধ করে দেন। আবার ২০০৯ সালে মুজিবুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই সংরক্ষণ চালু করেন।
এই কোটার বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয় 2018 সালে। সেই আন্দোলনের মূল ইস্যু ছিল মুক্তিযোদ্ধা পরিবারের যে 30% কোটা আছে সেটা বাতিল করতে হবে। সরকার সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বসে অত্যন্ত বিরক্তির সঙ্গে একটি কঠিন সিদ্ধান্ত নেন। দেশে চাকরিতে আর কোনো কোটাই থাকবে না। ফলে সরকার আইন করে দেশের সমস্ত কোটার বিলোপ সাধন করেন। এতে সরকার আরও বিপদে পড়ে। সংবিধান অনুযায়ী প্রতিবন্ধীরা, মেয়েরা বা পিছিয়ে পড়া লোকেরা যারা এতদিন সংরক্ষণ পেয়ে আসছিলেন তারা এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে। আবার মুক্তিযোদ্ধাদের একটি অংশ তাদের কোটা ফেরত পেতেও সর্বোচ্চ আদালতে আপিল করে। এরপর 2024 সালের 5ই জুন বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেন, যেভাবে সরকার 2018 সালে এই কোটা সিস্টেম তুলে দিয়েছিলেন সেটা অনৈতিক। ফলে আবারও সরকারি চাকরিতে পুরানো কোটা আগের মতো বলবৎ হলো। বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে বলতে পারেন আবার এই আন্দোলন শুরু হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এই আন্দোলন আবার নতুন করে শুরু হয়। যদিও বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জামাত এবং বিএনপি ছাত্র সংগঠনগুলি। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথা খুব তাৎপর্যপূর্ণ। যদিও কোন পরিপ্রেক্ষিতে উনি এটা বলেছিলেন সেটা উপলব্ধি করার উপায় আর নেই। বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা নানাভাবে বিকৃত হয়ে গেছে। উনি নাকি বলেছিলেন, মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা চাকরি পাবে না তো কি রাজাকারদের ছেলে মেয়েরা পাবে? এটা আন্দোলনের আগুনে ঘি ঢালার মতোই ঘটনা। তবে ঢাকা সহ দেশের বড় বড় শহরের বিভিন্ন কলেজে কলেজে যে স্লোগানগুলো আজ উঠে আসছে সেগুলো বাংলাদেশের সামাজিক স্বাস্থ্যের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। যেমন বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, বা তুমি কার আমি কার রাজাকার রাজাকার, অথবা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি। যাই হোক, এখন বাংলাদেশের ছাত্রদের মধ্যে দুটো ভাগ স্পষ্ট হয়ে গেছে। কোটার পক্ষে ছাত্রলীগ আর কোটা সংস্কারের পক্ষে বিএনপি ও জামাতের ছাত্ররা। ছাত্রলীগ অর্থাৎ সরকার পক্ষে ছাত্ররা পুলিশের সঙ্গে জোট বেঁধে আন্দোলন থামানোর নাম করে বিরোধী ছাত্রদের উপর চড়াও হচ্ছে। আবার সংস্কারের পক্ষে ছাত্ররা দল বেঁধে কোথাও কোথাও কোটার পক্ষে ছাত্রদের উপরে চড়াও হচ্ছে। দুটোই কিন্তু খুবই অনভিপ্রেত। বাংলাদেশের ছাত্রলীগ 1971 সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বর্তমান সরকার একদিকে যেমন পুলিশ, র্যাব, মিলিটারি দিয়ে আন্দোলন রোখার চেষ্টা করছে, তেমনি অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার রাস্তাও খুলে রেখে সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। যদিও আন্দোলনকারীদের কথায় বন্দুকের নলের সঙ্গে ঝাঁঝরা বুকের কোনো আলোচনাই চলতে পারে না। বাংলাদেশের সুপ্রিম কোর্টও এই রায়ের ওপর 7ই আগস্ট পর্যন্ত স্টে দিয়েছেন। তা সত্ত্বেও আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র ছাড়া অন্যান্য জনগণের মধ্যে এটা তীব্র বেগে ছড়িয়ে পড়ছে। আমাদের মনে রাখা উচিত, যে কোনো দেশের ছাত্ররা সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। ছাত্রদের রক্তঝরা মানে দেশের রক্তঝরা। দেশের মেধাবী ছাত্ররা দেশে সুযোগ না পেয়ে বিদেশে যাওয়ার মানে দেশের ব্রেন ড্রেন হয়ে যাওয়া। এটা কোনো দেশের পক্ষেই কাম্য নয়। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, এই দুই পক্ষের মধ্যে এই সমস্যা সমাধানের সদিচ্ছা যত তাড়াতাড়ি তৈরি হবে তত তাড়াতাড়ি দেশের রক্তঝরা বন্ধ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা খুঁজে পাবে। এটাই এখন সবার কাম্য। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।